যে লেখাগুলো উনি ব্রিটিশ বিরোধী এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য লিখেছিলেন, সেই একই লেখা 24 সালে এসে বাংলাদেশের তরুণেরা তাদের স্বাধীনতার জন্য ব্যবহার করলো। এটাই হচ্ছে শিল্পের শক্তি, এটা হচ্ছে শিল্পের পাওয়ার। যে উনি কত বছর আগে বসে লিখেছেন, তখন হয়তো জানতো না যে বাংলাদেশে একসময় হাসিনা শাহী নামে একজন এসে নাজেল হবে এবং তাকে তাড়ানোর জন্য বাংলাদেশের তরুণদেরকে নজরুলের দ্বারস্থ হতে হবে, এটা তারা জানতো না, কিন্তু ঘটনাটা ঘটেছে। আই থিঙ্ক দিস ইজ দ্য শিয়ার পাওয়ার অফ এনি ক্রিয়েটিভ ওয়ার্কস। এটা কবে আবারও যে কবে এটা রিলেভেন্ট হয়ে উঠবে এটা আপনি জানেন না, এবং এটাই হচ্ছে শিল্পের সৌন্দর্য। এতে যদি কিছুটা ললিত কলা, সুকুমার বৃত্তি কি বলে ক্ষুণ্ণ হয়, আমি মনে করি বৃহত্তর মানবতার জন্য এটা অনেক মঙ্গলজনক। এই ক্ষুণ্ণ হওয়াটাও ভালো, আমি সেটা বিশ্বাস করি। আমার মনে আছে আমি এবার জুলাইতে যখন আন্দোলন হয় তখন আমি অস্ট্রেলিয়াতে আমার ট্রিটমেন্ট চলছিল। আমি এর আগে জানুয়ারিতে আমার একটা স্ট্রোক হয়েছিল। তো এই ট্রিটমেন্টের মধ্যে ইজ ভেরি ডিফিকাল্ট, আপনি তো শান্ত থাকতে পারবেন না আপনার দেশে যখন এরকম গোলাগুলি চলবে। তো 16 তারিখে বা 17 জুলাই, আমার এখন মনে নাই কবে লিখেছিলাম, আমি একটা কথা লিখেছিলাম যে যদি আপনারা কেউ মনে করে থাকেন, তখন পর্যন্ত আন্দোলনটা কোটারই ছিল, কোটার আন্দোলন, কিন্তু আমি লিখেছিলাম যে আপনারা যদি কেউ মনে করে থাকেন এটা শুধুমাত্র কোটার আন্দোলন অথবা একটা সরকারি চাকরি পাওয়ার আন্দোলন, আপনারা বোকার সঙ্গে আছেন। এই আন্দোলনটা আসলে নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার আন্দোলন, অর্থাৎ নিজের দেশে আমি আমার দেশে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচবো, এটার আন্দোলন। অ্যাপারেন্টলি বাইরে চাকরির কথা ছিল, কিন্তু আমরা জানতাম মানুষের ভেতরে ক্ষোভটা কী। আমরা জানতাম এই যে ছেলেরা রাস্তায় গেছে এদের প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ আছে। এবং হুজ আবরার ফাহাদ অ্যাকচুয়ালি? আবরার ফাহাদ হচ্ছে সেই মানুষটা, আপনি জাস্ট ভাবেন একটা ইয়াং ছেলে বুয়েটে পড়ে, সে দেশের ন্যায্য হিস্সার কথা লিখেছে। এটা লেখার অপরাধে তাকে কে মেরেছে? বাংলাদেশি একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। এখন আবরার কার বিরুদ্ধে লিখেছে? আরেকটা দেশের, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর বা তার সরকারের কার্যক্রমের বিরুদ্ধে লিখেছে। এবং এটাতে সংক্ষুব্ধ কে হয়েছে? আমার দেশে একটা প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, এবং সংক্ষুব্ধ হয়ে সে আবরারকে পিটিয়ে মেরে ফেলেছে। এবং আমি তো, আপনারা নিশ্চয়ই, আপনারা অনেকেই আন্দোলনে ছিলেন, আপনারা জানেন যে এবারের আন্দোলনে দ্য বিগেস্ট ড্রাইভিং ফোর্স ওয়াজ আবরার ফাহাদ। আবরার প্রত্যেকের বুকের মধ্যে ছিল। আপনারা হয়তো স্লোগানে আবরারকে আমরা শুনিনি, কিন্তু আমরা জানি যে প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ ছিল। এবং যে কারণে আপনারা দেখেছেন যে আবরার ফাহাদকে এবছর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। এবং আমাদের মধ্যে যখন প্রথম আলোচনা হয়েছিল তখন এই খবরটা কোনো না কোনোভাবে সংবাদপত্রে লিক হওয়ার পরে আমি দেখলাম যে অনেক সমালোচনা হচ্ছে। অনেকে লিখছে যে কেন আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হবে। তখন আমি আমার ফেসবুকে একটা লেখা লিখেছিলাম। আমি বলেছিলাম আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হবে, এটা যারা বুঝতে পারছেন না কেন, তাদের উদ্দেশ্যে আমার দুইটা কথা বলার আছে। এই কথাটা বলে আমি আমার বক্তব্যটা শেষ করব, কারণ এটা নজরুলের সঙ্গে প্রাসঙ্গিক, বিকজ নজরুল মূলতই স্বাধীনতার কবি। আমি সেখানে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল। আমরা স্বাধীনতা পদক দিচ্ছি মুক্তিযুদ্ধকে স্মরণ করে। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল একটা স্বাধীন দেশ পাওয়ার জন্য, না? এখন স্বাধীন দেশের ব্যাপারটা কি আসলে? সার্বভৌমত্ব ইজ দ্য এসেনশিয়াল থিং। সার্বভৌমত্ব ছাড়া কোনো স্বাধীন দেশের আসলে স্বাধীনতা বলে কোনো কিছু নাই। সো আবরার ফাহাদ জীবন দিয়েছেন সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে। যে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দেয় সে আসলে আমাদের স্বাধীনতার ভ্যানগার্ড। ফলে মুক্তিযুদ্ধের নায়ক শুধুমাত্র যে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করলে হবে তা না। আজ থেকে 200 বছর পরে আবারও যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কী বলে ছিনিমিনি খেলার চেষ্টা করে, আবারও কোনো আবরার ফাহাদ নাজেল হবে এবং সেই আবরার ফাহাদ আবারও স্বাধীনতা পদক পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।